আমি আজকে আবার একটা ভিডিও দিচ্ছি স্ট্যাটাসে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। সেটা হলো যে আমি কিছুদিন আগে 19 তারিখে একটা রেজাল্ট হাফ ইয়ারলি বেরোবে বলে তার একটা নোটিশ আমি স্কুল থেকে পেয়েছিলাম। সেখানে মেনশন করে দেওয়া হয়েছিল, স্কুল কর্তৃপক্ষ লিখে দিয়েছিল যে ফিস যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ রিপোর্ট কার্ড দেওয়া হবে না। তো আমি সেটা স্ট্যাটাসে দিয়েছি। কেন, আমার স্ট্যাটাসে এমন কিছু কিছু লোক আছে যারা আমাকে ফলো করে, যারা আমাকে দেখে, যারা আমার এই সুস্থ স্বাভাবিক জীবনটা আমি কিভাবে কাটাচ্ছি, তারা আমাকে খুব মানে স্নেহ ভালোবাসা মমতা দিয়ে তারা আমাকে খুব আগলে রেখেছে। তারা আমাকে প্রত্যক্ষ আমি কি করছি না করছি, কি স্ট্যাটাস দিচ্ছি না দিচ্ছি, তারা সবাই আমাকে দেখছে। তাদের জন্য আমি কৃতজ্ঞ যে তারা এত মানে টাইম বার করেও যে আমার স্ট্যাটাসগুলো দেখে, মানে তাদেরকে আমি ধন্যবাদ। ঠিক আছে, এইবার হচ্ছে আজ এতদিন হয়ে গেল আমি রিকোয়েস্ট এত করেছি মতলব সুমিতের বাড়ির লোককে বলেছি, ইভেন আমার যে উকিল তাকে আমি বলেছি যে আর্থের ফিস ক্লিয়ার না হলে আর্থকে রেজাল্ট দেওয়া হবে না। ইভেন স্কুল আমাকে 7 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে ডেকে পাঠাবে। তা আমার উকিল উনি তার সুমিত সিংয়ের উকিলকে বলেছিলেন, অনেকবার ধরে বলেছেন যে ফিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, না হলে স্কুল কর্তৃপক্ষ আমাকে ডেকে পাঠাবে। তো তাই হলো। আমি এটা বলিনি যে আমি স্কুল যাচ্ছি বা কি, আমি আগে শুনি কি ব্যাপার। আমি স্কুলে যাই, স্কুলে আমাকে বলা হয় যে কিছু অ্যামাউন্ট বাকি আছে, কিছু অ্যামাউন্ট মানে 29,500 টাকা বাকি ছিল, সেখান থেকে 7,000 টাকা ফিস দেওয়া হয়েছে। তো 21,500 এরকম কিছু ফিস বাকি আছে। তো ওটা যত তাড়াতাড়ি ক্লিয়ার করা হলে খুব ভালো হয়। কেন, প্রত্যেক বছর মানে যবে থেকে সুমিত মানে এই মানে একটা বাউন্ডেশন, একটা গণ্ডি তৈরি করেছে যে ওর সাথে শুধুমাত্র ওর পছন্দের লোকেরা কথা বলবে, আর ওর সাথে ও যে অন্যায় কাজগুলো করছে তারা তোমাকে হ্যাঁ করতে হবে। আর যারা ওর সাথে সাথ দিচ্ছে তারা তো মানে প্রফেশনাল বা তারা ওর স্নেহের লোক বা ওর কাছের লোক, সেই কারণে ও যা শেখাচ্ছে তারা সেইভাবেই হ্যাঁ করছে। কিন্তু আমার কথা বা আমার বাচ্চাদের কথা কতজন ভাবছে সেটা আমার জানা নেই, সেটা আমার সত্যিই জানা নেই। আজকে আমার এখানে আসার দরকার নেই, কেন আইনের হাত ধরেছি, আইন যেটা ভালো বুঝবে সেটা করবে। কিন্তু বারবার একটা কথা বলছি, বাচ্চার দিকে যখনই আঙ্গুলটা উঠছে, অ্যাজ এ মাদার আমাকে তো কথা বলতেই হবে। ইভেন বাচ্চা যখন আমার কাছে আছে, বাচ্চাকে সুস্থ রাখার যেমন দায়িত্ব আমার, তেমনি পড়াশুনো দেখভাল করার দায়িত্বটাও আমার। তো এই হিসেবে সবাই আমাকে বলছে অন্য কিছু মাথায় দিও না, শুধু বাচ্চার দিকে নজর দাও, বাচ্চাকে পড়াশুনো করো, সব কিছু ঠিক হয়ে যাবে। সব কিছু ঠিক মিনস তোমাকে একা লড়তে হবে আর বাচ্চাগুলোকে তোমাকে দেখতে হবে, তুমি বাচ্চা। কিন্তু আমাকে কেউ আজ পর্যন্ত জিজ্ঞাসা করলো না তুমি কেমন আছো, খাচ্ছ কেমন, শরীর কেমন আছে, বা কেউ কানে শুনলেও যে আমার শরীরটা খারাপ, আমাকে কিন্তু সেকেন্ডবার ফোন করে জিজ্ঞাসা করা হয় না যে তোমার শরীরটা কেমন আছে। আমি তাতে কোনো আপসেট ফিল করি না। আমাকে নিজেকে ভালো রাখতে হবে, আমি যেইভাবে হোক আমাকে ভালো রাখছি আর রাখতে হবে। তো আমি গেছি আজকে স্কুলে আমাকে ডেকে পাঠানো হয়েছিল। ম্যাম আমাকে পরিষ্কার বলে দিল, ম্যাম আগের বছরও সেম একই জিনিস, এই বছরও সেম একই জিনিস, প্লিজ যত তাড়াতাড়ি ফিসটা ক্লিয়ার করা হয় তো ভালো। কেন সব বাচ্চা রিপোর্ট কার্ড পায়, আর্থ পাচ্ছে না। তো সে কারণে বলা যে ম্যাম এটা একটু দেখে নেবেন। আমার ওখানে আর কোনো ভাষা নেই। আমি আমার ছেলের কমপ্লেন শুনতে গেছিলাম যে আমার ছেলে বদমাস, আমার ছেলে এই, আমার ছেলে ওই, আমার ছেলে সেই, সেটা আমার কাছে আসেনি। ইভেন এটাও আসেনি আমার ছেলে হোমওয়ার্ক করে যায়নি, আমার ছেলে ক্লাস ওয়ার্ক করে না, সেটাও আমি পাইনি। কিসের জন্য পেলাম? শুধুমাত্র পেরেন্টস, আমার সাথে যে যুক্ত আছে সুমিত সিং, আমি আমাদের কমপ্লেনটা শুনলাম যে আমরা ফিস ক্লিয়ার করতে পারছি না। এটা কি মানে আমার দায়িত্ব ফিস ক্লিয়ার করাটা? মানে মানে আমি পড়াচ্ছি, আমাকে ফিস ক্লিয়ার করতে হবে, আমাকে সব করতে হবে, ভালো কথা।
ফিসটা দিয়ে দাও, যেখানেই থাকো, যেখানেই যারা ওর বন্ধু বান্ধব যারা শুনছো, অ্যাটলিস্ট ওকে বলে দাও যে ওর ফিসটা যেন ক্লিয়ার করে দেয়। মানে একটা মান সম্মানের ব্যাপার চলে আসে, তো সেই মান সম্মানের জায়গাটা কোথাও একটা যেন ধাক্কা লাগছে। যদি ওনার ধাক্কা লেগে থাকে তাহলে হয়তো ফিসটা ক্লিয়ার করে দিত, কেন মেয়ের ফিস তো উনি ক্লিয়ার, মানে মেয়ে কি পড়ছে না পড়ছে উনি সেটা দেখেন না, ছেলেরটা দেখে, বাইরে থেকে দেখে। আজকে আমি এখানে বসে যে ওনার মানে এই ফোনে কথা বলছি, এই ফোনের বিলটা সুমিত সিং দেয়। এই যে লাইট জ্বালিয়ে বসে অনলাইন যে মানে ভিডিও বানাচ্ছি সেটাও সুমিত সিং দেয়। আমি সুমিত সিংয়ের প্রতি মানে বিরুদ্ধে কোনো কথা বলছি না, উনি দিচ্ছেন বলে, যেইভাবে যেইটুকুনি দিচ্ছেন বলে আমরা সেইটুকুনিতেই মানে সন্তুষ্ট হয়ে রয়েছি। কিন্তু সন্তুষ্ট উনি যেটা দিচ্ছেন সেটা দিয়ে তো আর চলে না, কেন আমরা 3 জন প্রাণী। এবার 3 জন প্রাণীর মধ্যে একজনের জিনিসটা মানে স্টাডিটা উনি করছেন, অ্যাকোমোডেশনটা আমার কাছে, ফুডিংটা আমার কাছে, ওদের দেখাশোনার ডাক্তার ফি সব কিছুই আমার কাছে। মেয়ের মানে স্টাডিটা উনি দেখেন না, ওখানে অ্যাকোমোডেশন, ফুডিং, ওর ডাক্তার সব কিছু আমাকে দেখতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলছি মানে এই সব করে মানে যারা যারা ওর সাথে সাথে সাথ দিচ্ছে তারা সত্যিকারের মানে কি, আমি এটা বুঝতে পারছি না যে একটা বাচ্চা স্কুল যাবে, আমি স্কুল যাচ্ছি কিসের জন্য, যে আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য, যে আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, বিজনেস করি, যাই করি, আমার এই বুদ্ধিটা দিমাগটা দিয়ে আমি কাজ করব। কিন্তু আজকে ও ছোট আছে বলে ওর এখন এই ফিলটা হচ্ছে না, যখন রেজাল্টটা বেরায় তখন হয়তো ফিলটা হয় কি আমি রেজাল্টটা কেন পেলাম না। কিন্তু আমরা যারা অফিসে কাজ করি, আমরা পার ডে অফিস যাচ্ছি, পার ডে অফিস যাওয়ার পর আমাদের লাস্ট যে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ আসে, আমরা কীভাবে আজকে স্যালারিটা হবে, আজকে বাড়িতে স্যালারিটা নিয়ে আসবো, আজকে এটা পেমেন্ট করব, আজকে এই জিনিসটা খাবো, আজকে ওই জিনিসটা পরবো বা নতুন কিছু কিনবো। তাহলে এই জিনিসটা যদি আমাদের মধ্যে হয়ে থাকে তাহলে ওই বাচ্চাটার মধ্যে হবে না কেন? তাকে আমরা কি শিক্ষা দিচ্ছি? হ্যাঁ, এই শিক্ষাটা তার মা দিচ্ছে যে তুমি ভালো করে পড়াশুনো করো, বাবা ফিরে আসবে, বাবা কোনো জিনিস কিনে দেবে। সুমিতের বাবা ফোন করছে, আমি ফোনটা রিসিভ করে নিই। হর হর মহাদেব। ব্লগটা আবার এখান থেকে স্টার্ট করলাম। শুভ সন্ধ্যা। সম্পার কুটিরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে 6:45 আর সন্ধ্যা হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়ছিল এতক্ষণ, জামা কাপড় এত কাচলাম। এখন এই কিছুক্ষণ আগে সবাই একটু শুয়েছিলাম, এই উঠলাম, উঠে এখন বাচ্চাদের একটু টিফিন করে দিচ্ছি, আবদার সেটাই করছি। ব্রেডটা দিই। তো তাহলে আজকে সবার সাথে একটু কথা বলি। চলে পড়ার পরে সোহাগ গেছে নানিমার ঘরে, কাঁদতে ঘুম থেকে উঠে আর এখন পড়তে বসেছে। এই আমি এখন ব্রেড দিয়ে, দুধ দিয়ে, ডিম দিয়ে, চিনি দিয়ে একটা ওদের স্ন্যাক্স করে দিচ্ছি। ওরা খুব ভালো খায় আমার বাচ্চারা। একটু বাটার দিয়ে তারপর জিনিসটা করব। আর বাইরের যা ওয়েদার, বাবা বৃষ্টি কাকে বলে। আজকে একটা পরীক্ষা ছিল, অ্যাক্টিভিটি পরীক্ষা, মানে 23 তারিখ থেকে 22 তারিখ থেকে শুরু হয়েছে। তো সব কটা পরীক্ষাই দিয়েছে, কিন্তু এই আজকের পরীক্ষাটা দিতে পারলো না, এত বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তখন কটা বাজে 4:30 সময় উঠে দেখি বাইরে ভীষণ বৃষ্টি। উঠে ওর জন্য টিফিন করলাম। আজকে একটুখানি পরোটা দিয়েছিলাম, পরোটা করে পরোটা তো তরকারি বানালাম। কি না, পরোটা করে তরকারি এখন জ্বালিয়ে ওখানে রেখে দাও। পরোটা করে তরকারি করে তারপর ভাবলাম যে আজকে এবার ডাকি। ও মা নিজে ব্রাশ ট্রাশ করে সব কিছু করে এবার 5:45 যখন বেজেছে তখন ভাবলাম আজকে ডাকি। ও বাবা, দেখি বৃষ্টি কমেই না, আর আমাদের নিচটায় পুরো জল জমা, তাহলে আর যাবে কী করে? আমি না এসে বাড়িতে স্নান টান করতে পারবো, কিন্তু ও তো আর করতে পারবে না, যতই রেনকোট পরে যাক, কিন্তু ও তো আর কিছু করতে পারবে না। সেই চিন্তায় তারপর জুতোটা ভিজে যাবে। আমি নাই চটি পুড়িয়ে নিয়ে গেলাম,
তারপর স্কুল যাবে, ওখানে কি খোলা একটা, তো সেই কারণে ওরা আজকে যাওয়া হলো না। আজকের অ্যাক্টিভিটিটা নিশ্চয়ই ম্যাম অন্য কোনো দিন নিয়ে নেবে। সোহাগও আজকে স্কুল যায়নি। এবার ওরা যেহেতু দুজনে স্কুল যায়নি, তা আমার একটু সুবিধা হয়েছে, নিয়ে আসার ঝামেলাটা থাকলো না। তো আমি যা যা যাবতীয় যা যা জামা কাপড় ছিল, আর মহালয়ার পর তো আর ঘর ঠর ঝাড়া যাবে না, যেটুকুনি নিজে পারি একা একা করার চেষ্টা করি, কেউ তো আর করার নেই, আমাকেই করতে হয়। এইবার মার ঘর, এবার আমি ভাতটা করেছি, মার ঘর থেকে আজকে চিংড়ি মাছের কালিয়া দিয়েছিল, তো সেই আমার তো খাওয়া হয়ে গেছে, বাবান তো মাছ খায় না, আর সোহাগের খুব ফেভারিট প্রনস চিংড়ি মাছ, তো সোহাগ আর আমি একটু খেলাম। তো ওই খেতে খেতে আমাদের আজকে 4টে সাড়ে 4টে বেজে গেছে, কারণ সকালে ওরা পরোটা খেয়েছে। আমার আর সকালবেলা এখনও আমার টিফিন খাওয়াটা হয় না, আর টিফিনটা খাওয়া হয় না। আগে ও ছিল বকে বকে, হ্যাঁ তুমি খাও, তোমার তবিয়ত খারাপ হয়ে যায়, তখনই ভাবতাম যে কাজগুলো সেরে নি খাবো, আর এখন তো আরোই হয়। দেখালাম না টোটে কি হয়েছে, সেই এখনো তার ব্যথাটা এখনো পর্যন্ত রয়েছে। তো ওই কাজ করতে 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 বেলা ওই 4:30ই বেজে গেল, আর এখন যা আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাচ্ছে 5টা সাড়ে 5টার মধ্যে। আর এবার নাকি এই মানে কাল থেকে টিভিটা ঠিক হয়েছে, মানে টিভি লোক আসেনি, মেকানিক আসেনি, ফোন করেছিল আমাকে জিজ্ঞাসা করলো কী প্রবলেম হয়েছে। আমি বললাম যে আমার টিভি চলছে, কিন্তু ডিশ টিভি থেকে মানে ডিশ টিভি কানেকশানটা চলছে না। তখন ওরা আমাকে বললো, তখন বলছে ম্যাম আপনার অ্যাড্রেসটা বলুন। এবার আমি অ্যাড্রেসটা যথারীতি বললাম। তখন আমি বললাম যদি না এসে আপনি যদি টেকনিক্যাল লাইনে যদি থেকে থাকেন, তাহলে আপনি আমাকে এই কথাটা বলুন যে আমি টিভিটা চালিয়ে দিচ্ছি, আপনি যা যা ইনফরমেশান লাগবে আপনি আমাকে বলুন, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। বললো ঠিক আছে ম্যাম। তা আমাকে বললো ভাউচার নাম্বারটা দিন, আমি ভাউচার নাম্বার দিলাম, টিভিটাকে চালিয়ে রাখতে বললো, চালিয়ে রাখলাম। তারপর দেখি অটোমেটিকই দেখি উনি বললো ম্যাম কিছু কোনো চ্যানেল ঘোরাবেন না, ওটার মধ্যেই রেখে দিন, দেখুন এবার আসছে কিনা। আমার দেখি ঠিক টিভি চলছে। তারপর ওইসব করা হলো, এখন টিভি বিন্দাস চলছে। কাল থেকে বাবান মাম্মাম দুজনেই খুব হ্যাপি যে পাপা রিচার্জ করে দিয়েছে, পাপা টিভি চালিয়ে দিয়েছে। যাই হোক, বাবা বলে ব্যাপারটা তো এখনও ওদের মধ্যে আছে, আর সেই জিনিসটা কোনোদিনই ওদের এই শিক্ষাটা দেবো না যে পাপার প্রতি ওদের একটা ঘৃণা বা বাবা বলে জিনিসটা যে মানে ওদের কাছে খুব খারাপের, সেটা কোনোদিনই না। সব বাচ্চার কাছে বাবা যেরকমই হোক না কেন খুব মানে কি বলবো কষ্টের একটা জিনিস। বাবা ডাক্তার, সবাইকে তো কাকা জ্যাঠা সবাইকে সব কিছু ডাক, কিন্তু বাবা তো একটাই, আর একটাই ডাক থাকে, সবার বাবা একটাই থাকে, সবার বাবা 2-3টা ডাক থাকে। তো যেহেতু ওরা আমার বাচ্চা, তো ওদের তো সেরকম ভালো কিছুই শেখাবে ন্যাকা কান্না, ওদের কাছে তো কাঁদিনি আজ পর্যন্ত, কাঁদিনি। হ্যাঁ, নিজেকে একটু মেনে নিতে, সব জিনিসটা মেনে নিতে খুব মানে অনেক কষ্ট হলেও অনেক কিছু মেনে নিয়েছি। আর ওদেরকে ওদের মতনই করে ওদেরকে শেখাচ্ছি যে দেখ যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, আর আগের দিকে মানে আগের রাস্তাগুলো স্মুথ করে চলতে হবে আমাদের তিনজনকেই। অনেক বাধা, অনেক ঝড় ঝাপটা এর থেকে বেশি আসবে, তো আমরা তৈরি থাকি। তো যাই হবে, ভগবানের হাত ধরেছি, ভালো একটা কিছু তো একটা ভালো হবেই। সব খারাপের তো আর শেষ ভালো, মানে যার শুরু ভালো তার শেষও তো ভালো হয়। তো যাই হোক, তো ওরা খুব আনন্দ, পাপা রিচার্জ করে দিয়েছে। পাপা যদি দেখে, পাপাও বলবে যে অ্যাটলিস্ট আমার এই ভিডিওটা এর জন্য করা যে আর তার মাম্মাম যেমন দেখতে পাচ্ছে, সুমিত সিং যেখানে যে মহলে যে পরিস্থিতিতে থাকুক অ্যাটলিস্ট দেখতে পাবে যে খুব, ও সবসময় বলতো কুটান তুমি এত মানে বোকা, তুমি রাস্তায় কি করে চলবে, আমার যদি কিছু হয়ে যায়। আমি তখন বলতাম যে তোমার কিছু হওয়ার আগে যেন ভগবান আমার চোখটা বন্ধ করে দেয়, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বা এগুলো আমি কি করে করবো, মাম্মামকে বাবানকে কি করে পথ চলাবো, বা একা কোনোদিন থাকতে পারবো না। কিন্তু ও তখন সবসময় বলতো তুমকো আকেলা নিকালনা পড়েগা। কিন্তু ও জানি না, একা তো আমি ও থাকাকালীনও ছিলাম, সে বিয়ের পর বাজার করে খাওয়ানো, মাটন কিনতে হাতিবাগান যাওয়া, সেই সবের দিনের কথাগুলো খুব মনে পড়ে। ওর খুশির জন্য আমি ঘৃণা করেছিলাম। থাক,
আমি ভালো না বলেই প্রথম জনের থেকে দ্বিতীয় জনের কাছে যেতে পেরেছে, আমি খারাপ বলেই ও আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিন্তু ও খারাপ বললে, মানে সুমিত সিং খারাপ বলে আমি কিন্তু অন্য কোনো সম্পর্কের সাথে এখনো পর্যন্ত জোড়াতে পারিনি, আর আগেও পারবো কিনা জানি না। সেরকম মনোবৃত্তি তো আমার নেই। আমার কাছে সব আছে, ছেলে আছে, মেয়ে আছে, ফ্যামিলি আছে, তা আমার দরকার হবে না যে সুমিত সিংকে ভুলে অন্য কারোর কাছে নতুন করে ভালোবাসা চাওয়া। হ্যাঁ, আমি এটা বলতে পারি, হ্যাঁ আমি ভালোবাসার কাঙ্গালি। আমাকে কেউ ভালোবাসলে, আমাকে কেউ কেয়ার করলে আমার খুব ভালো লাগে। সেটা তো সব মেয়েরই তাই, সবারই তাই। কেউ একটু কেয়ার করবে, কেউ একটু বুকে টেনে নেবে, কেউ একটু ভালো বলবে, এটা সব মেয়েই চায়, আমিও চাই। যাই হোক, এই হচ্ছে পুজোর কেনাকাটাও বলতে গেলে এখনো কিছু হয়নি। দিদি দিয়েছে বাবানকে একটা সোয়েটার, দিদি পুজোতে যাও ওদেরকে দিয়েছে সোয়েটার দিয়েছে। দেখানো হয়নি। মাম্মামকে দিয়েছে একটা ড্রেস, খুব সুন্দর পিটি, খুব সুন্দর। মাম্মামকে পরেছে তো, মানে আমি ছোটোবেলায় ওই জিনিস পরেছি। তো আমার কালারটা হচ্ছে চকলেট, মাম্মামের কালারটা হচ্ছে স্কাই। দুজনে একসাথে পরবো, ইচ্ছে তো আছে, এখন জানি না। তো মাম্মামের হয়েছে, বাবানের হয়েছে, বাবা একটা দিয়েছে, দিদি একটা দিয়েছে, আর তো দেওয়ার মতন কেউ নেই। তো এখন দেখা যাক, লেটসি। আমি এই মাসের, সামনের মাসের টাকাটা যদি ঢোকে, তাহলে ওই জামা কাপড় কিনতে কিনতেই পয়সা শেষ। সত্যি সত্যি বাবানও হেঁটে দিল, বাবা নিয়ে যা, নিয়ে যা। সস না, সস ছাড়া খেয়ে দাও। এই যে আমি বানিয়ে দিয়েছি, তোমাদেরও দেখাই। এই যে না, সস দিয়ে খাস না, বোন আসলে পরে বানাবো। দোকানে বাটা নিয়ে যা। ঠান্ডা দিও। আরে সব দিয়েছি, খেয়ে দেখ, বুকে আয় দুধ। এই হচ্ছে ব্যাপারখানা, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে করছি। ওই যে জামা কাপড় যেহেতু হাতে ধুই, সেহেতু শোকাতেই চায় না। ওই যে ব্যালকনিতে যত নিকড়ে রাখো না কেন, জল তো থাকেই, মানে শোকাতে চায়। তারপর আজকে ওয়েদারটা এরকম, তাহলে আর ভেজা জিনিস আর শুকাবে কি করে? আর ঘরের মধ্যে রাখলে শরীর যেন অস্থির করে একদম। তার মধ্যে গুণ যাকে হিন্দিতে দিমাগ বলে, মানে পুরো ঘরে তো দিমাগ লেগে একশের গুণ হয়ে একশের কাণ্ড। মানে ঘর ঝাড় দিই, মানে 10-12টা তো মানে কানার মতন এদিক ওদিক হেঁটে বেড়ায়। তো ওইভাবেই আমরা রয়েছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। মানে এই দিনটা যে আমাকে দেখতে হবে, সত্যি। যাই হোক, মেনে নিয়েছি। ও তোমাদের বলেছিলাম, এটা হচ্ছে, আমি ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে, রান্নাঘর থেকে বেরিয়ে বসে তোমাদের বলবো, কিন্তু এখান থেকেই বলি। বাবানের স্কুলে গিয়েছিলাম, ওই যে আমাকে ডেকে পাঠিয়েছিল ফিসের জন্য। 7,000 টাকা মতন পেমেন্ট হয়েছে, 29,500 না কত টাকা বাকি ছিল। সেখান থেকে ভালো হয়নি, ভালো হয়নি, আচ্ছা ভালো হয়েছে বলছে। আর তাহলে 29,500 টাকা বাকি ছিল, সেখান থেকে 7,000 টাকার মতন পেমেন্ট হয়েছে, আর এখনও 21,000 কত টাকা বাকি আছে। তো গেলাম ম্যামের কাছে, ভয়ে ভয়ে গেলাম। অত বড় স্কুল, আমি তো অশিক্ষিত, এবার কোনো দিন যাইনি বলাটা ভুল। বাবানের রেজাল্ট আনতে অনেকবার গেছি, কেন সুমিত সিংকেই আমি পাঠাতাম, তুমি যাও, আমি তো পড়াচ্ছি, আমি তো সব করছি, তুমি একদম ওর ভালো লাগবে, তুমি যাও। আবার অনেক সময় জেদ করেছি, আমাকেও নিয়ে চলো না, আমিও যাই, তা গেছি। কিন্তু এখন হচ্ছে যে গেলাম, গিয়ে ম্যামের সাথে কথা বললাম। ম্যাম বললো যে ফিসগুলো যদি একটু ক্লিয়ার হয় তাহলে খুব ভালো হবে। আমি আর আমার তো আর বলার কিছু নেই, ওই ফিসটাও যদি এরকম করে সেখানে তো আমার আর কিছু বলার নেই না। এটা তো আগে চিন্তা করা উচিত ছিল যে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে আমাকে ঘর করতে হচ্ছে, আমি তাকে সংসার পাচ্ছি, আমি সেখানে পার্মানেন্ট বাসিন্দার হব বা পার্মানেন্ট তার সাথে আমার রিলেশনটা আমি আগে বাড়াবো। তো পেছনের যে রিলেশনগুলো, সেখানে তুমি না ঠিকঠাক করে বা এখনও তুমি সেই জিনিসটা কন্টিনিউ করে যাচ্ছ, এটা তো অন্যায়। এটা সত্যি কেউ জানি না কারা মেনে নিচ্ছে বা
কারণ এই জিনিসটাকে মানে অ্যাপ্রিসিয়েট করবে জানি না। একটা বাচ্চা মানে মাম্মামের তো কিছুই দেয় না, যেখান থেকে আমরা খাবার টাকাটা পাই সেখান থেকে মাম্মামের সব কিছু হচ্ছে, জামা কাপড় বলো, পড়া বলো, পড়ার বই, টিচার, পেন্সিল খাতা, কিছু না কিছু তো লেগে, ড্রয়িং পেন্সিল, মানে ড্রয়িং পেন্সিলটা তো লাগেই। তো মানে এই ওর তো এখান থেকেই চলছে। এবার বাবানের ফিসটা সুমিত সিং নিজেই দেয়, সেখানে আমি কোনো সময় তাকে খারাপ বলতে পারবো না, সে এখনও সেটা কন্টিনিউ করছে। দেন আমাদের দুধওয়ালার দুধটাও সে দিচ্ছে, ইলেকট্রিসিটি বিলও নিয়ে দিচ্ছে, এমনকি আমি যে ঘরে দাঁড়িয়ে আজকে ব্লগ করছি এই বাড়ির ইলেকট্রিসিটির বিলটা, ইএমআইটা উনি দিচ্ছে। তাহলে উনি তো ঠিকঠাকই আছে মেন্টালি। তো বাবানের ফিসটার প্রবলেমটা হচ্ছে প্রত্যেক মাসে যদি ফিসটা ক্লিয়ার হয়ে যায় তাহলে ফিসটা জমে না, ফিসটা জমে না। দেন ফিসটার সাথে ওইটা কী বলে ওটাকে পেনাল্টি, মানে তার সাথে তোমাকে ফিসের সাথে কি দিতে হচ্ছে যে ওই লেট ফি 300 টাকা করে দিতে হচ্ছে বলে ফিসটা এতটা বেড়ে যাচ্ছে। সেটা নিশ্চয়ই উনি ভেবে চিন্তেই করেছে, ভালো বুঝেছে তাই করেছে। বা আমাদের কষ্ট ওনার, আমাদের যে কষ্টের কান্নাটা বা আমাদের যে স্যাড ফেসটা ওনার হয়তো কোনো জায়গা থেকে দেখে খুব ভালো লাগছে যে এবার তার পা, এবার তুই কর, এবার তুই দেখে নে। কী দেখবো? দেখার কিছুই নেই, কিচ্ছু দেখার নেই। পৃথিবী একদিন ধ্বংস হবে, তুমিও মরবে আমিও মরবে, সেটা নয় আমি কদিন আগে মরবো, কিন্তু তোমাকে তো মারার জন্য বসে আছে ভগবান। তো সেটা নিয়ে আমি কোনো কিছু বলে, যে যেরকম কর্ম করবে সে সেই ফলটাই পাবে। তা ভাবতাম আজকে অনেক মেয়ের সাথে তো সুমিত সিং ঘুরলো, সুমিত সিং সব কিছু করলো, তো একটা লেভেলে গিয়ে তাকে তো আটকাতে হয়েছে, সেই আটকেছে। এবার উনি ফেসে যান, উনি যা খুশি করুন, সেটা ওনার ব্যাপার। আর ওনাকে সবসময় আমি একটা কথা বলি, যেখানেই থাকো, যেইভাবেই থাকো, সুস্থ থেকো, ভালো থেকো, অন্তত আমার বাচ্চাগুলোর প্রতি একটু মানে মোহমায়া রেখো। মোহমায়া তো নেই বলতে গেলে, মোহমায়া থাকলে এতটা কষ্ট আমাকেও দিত না আমার বাচ্চা। কতবার ওয়াশিং মেশিনের কথা বলেছি যে ওয়াশিং মেশিনটা ঠিক না করে দিলে আমার 4-4টে অপারেশন, 2টো সিজার, একটা গলব্লাডার অপারেশন, একটা অ্যাপেন্ডিক্স অপারেশন, তারপরে আমাকে এই একটা বড় একটা ধাক্কা। তো সব কিছু মিলিয়ে আমার এবার নিয়ে আসা দিয়ে আসা, সব 5 নম্বর এখানে নাগরপাড়া, ও কম্পিউটার যায়, সেন্ট্রালের কাছে যাচ্ছে পড়তে, মাম্মামকে স্কুল দিয়ে আসা, ওকে স্কুল দেওয়া, পড়া, প্রজেক্ট বানানো, স্যারের পড়া, স্যারের পড়া, সমস্ত সব কিছু আমার ঘাড়ে এসে পড়েছে। তাতে কি আমি ভেঙে চলেছি, কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আর কিছু না। এবার ওদেরকে 100% দিতে গিয়ে আমার পুরো শরীরটা পড়ে যাচ্ছে। আমার পেছনে ঘুরে দেখানোর মতন কিছু হচ্ছে না যে আমাকে কালকে খেয়ে দেখবে। মানে ঘর যখন ওদের দিয়ে দিয়ে আসি বা সমস্ত কাজ করে আসি, তখন মনে হয়, এটা সুমিত আগেও জানতো, যে সুমিত আমাকে বলতো গ্লাসে জল দাও কেন, বোতলে জল দাও। তখন আমি বলতাম না, আমরা আমার বাড়ি থেকে দেখেছি বাবাকে কোনো সময় মা জলের গ্লাসটা এগিয়ে দিয়েছে, কোনো সময় বোতলটা এগিয়ে দেয়নি। তো আমরা আমার মা তো কোনোদিন ভালো খারাপ শিক্ষা দেয়নি, তো সেই শিক্ষাটা আমাদের এখনও চলছে। এবার বাড়ির ঘরেও গেলে এবার আমি মেজদিকে বলি যে আমাকে একটু জল দিত, ও গ্লাসে দেয়, মাকে বলি গ্লাসে দেয়। এবার নিজে যখন ঘরে চলে আসি ওই গ্লাসের জলটা পাই না। এমন না যে সুমিত সিং আমার মুখের সামনে এসে জল ধরেছে, বা আমার যখন শরীর খারাপ ছিল সুমিত সিং আমাকে খুব মানে দেখাশোনা করেছে, এরকমও কিছু না। ওর মতন অফিস চলে গেছে। এবার যখন আমার একদম মরার সিচুয়েশান হয়ে যেত, আমি মরতে বসতাম, তখন ও এসে আমাকে শুশ্রূষা করতো। কিন্তু লাস্ট আমার এমন পিরিয়ডের প্রবলেম হয়ে গিয়েছিল, মানে শরীরটার ওপরে এত টর্চার হয়েছিল যে ওকে খুশি করার জন্য মানে আমি নিজেকে মানে এতটাই খারাপ করে ফেলেছিলাম যে আমার উঠে দাঁড়ানোর মতন ক্ষমতাটা ছিল না। না, এবার পড়তে বসো, হ্যাঁ দিয়া থাক, তুমি যা পড়তে বসো, দাও দাও দাও, আমি বলে জোরে রাখ, ওটা নিয়ে চাটবে নাকি চানাটা নিয়ে। আরটা কোনো জিনিস যদি একটু ভালো লেগে যায় না, 8-10 বার করে চাইবে, তোরম করে খাইয়ে কোনো লাভ আছে? সব জিনিস আমি এই জন্য টিফিনটা করি না আর্টের জন্য, কারণ আমার জিনিসও বেশি লাগে। এবার বাচ্চাকে নাও করতে পারবো না যে বাবা 6টার জায়গায় 10টাও খেতে দিতে পারবো না, আবার 6টার জায়গায় 4টাও দিতে পারবো না, কমও দিতে পারবো না, বেশিও দিতে পারবো। আমি যে মা, মানে এই জায়গাটা খুব মানে প্যাথেটিক। এই যে ওর ভালো লেগেছে, ও আরও 2টো চাইছে। এবার আমার একটা বড় পাউডার 34 টাকা লাগে, যেটা এখন আমি বুঝতে পারি।
এবার আমাকে তো বুঝে চলতে পারে, আমি যত পেট মারবো মুখ মারবো আমি করতে পারলাম, সেটা কিন্তু সুমিত সিং করতো না, কিন্তু আমি সেটা সুমিত সিংকে সবসময় খাইয়ে দাইয়ে রাখতাম যে তুমি খাও, আমার কথা তোমাকে চিন্তা করতে হবে। এবার সোহাগের জন্য করে রাখলাম, সোহাগ এসে খাবো, আর সব শেষও হয়ে গেল। হয় না ওরকম করে, মানে মাপা ঝোপা করে হয় না। তো ওই যে স্কুলের কথা যেটা বললাম, স্কুলে গেল, ম্যাম বললো যে ফিসটা যত তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারেন তাহলে হাফ ইয়ারের রেজাল্টটা পাবো। আর আমি তো হ্যাবিচুয়েটে হয়েই গেছে আমার, কারণ আগের বারও সেম তাই, ক্লাস 1 থেকে 2 যখন উঠলো তখন সেম তাই একই, যে আমি অ্যানুয়ালের পরীক্ষার দিন মানে রেজাল্ট আনার দিন সমস্ত সব কিছু পেয়েছিলাম, এখানেও সেম তাই। আমাকে ম্যাম ভালো মানে ওর সম্বন্ধে যেগুলো বলার সেগুলো বললো, শুনলাম, শুনে বাড়ি আবার কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলাম, মুখটা তো একটু খারাপ হয়ে যায়। চলে এলাম, আর ম্যামেরা একই কথা বলেন, শক্ত হন, মনটাকে শক্ত করুন। আর আর্টের স্কুলে একটু যাই হোক, আর্টের নাম আছে, এবার যেহেতু আর্টের মা গেছে তা একটু তো সিম্প্যাথি হলে পাবো, যাই হোক। আর সবাই তো ব্যাপারটা মানে এমনভাবে এমন কিছু করলো তাতে সবাইকে যখন বলি মানে সবাই তখন থ হয়ে যায় যে এটা কী করে সম্ভব, যে এটাই সম্ভব, কাউকে নিজের লোক করে বেরিয়ে গেল তাহলে আবার কি মানে মেনে না নেওয়াটাই কি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তো ভগবানকে বলি আমি যতটা পেয়েছি তার থেকে 3-4 গুণ যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়, যে লোককে কষ্ট দিয়ে খুশি থাকা, খুশি হাসি হাসা, ঘর করা কি জিনিস সেটা যেন বুঝিয়ে দেয়। আমি আর ঘর করতে পারবো কি পারবো না, ভগবান আমাকে আর দেবে কি না জানি না, আমি যদি দেয় তাহলে তো বলবো ভগবানের কাছে মানে অতি কৃতজ্ঞ, মানে আমি যদি কোনোদিন কিছু ভালো কাজ করেছি তাহলে হয়তো আমি আমার সংসার আগের মতন করতে পারবো, সেটা আমি সারাক্ষণই ভগবানের কাছে বলি। আর যদি না করতে পারলাম সেটাও আমি ভগবানের কিছু বলি, যেটা ভালো হবে সেটাই তুমি করো, যেটা আমার বাচ্চার আমার মঙ্গল হবে সেটাই করো। আর আমার জামা কাপড়, আমার কোনো জামা কাপড় কোনোবার পুজোই হয় না, আমি ছটে যাই 1 বছরের জামা কাপড় নিয়ে আসি, ওর দিদি দেয়, ওর বড়দি দেয়, তারপর ওখানে গেলে মানে ওর দিদির জামা কাপড়ই বেশি নিয়ে আসতাম, আমি দিয়ে দিত আমাকে, যে আমার হচ্ছে না, আমার এরকম XXL XXL লাগবে, তুমি নিয়ে যাও, তোমার গায়ে তো এগুলো হবে। আর কোইন্সিডেন্ট ওর দিদির আর আমার মানে পায়ের মাপ চুড়ির মাপ একই হতো, তো সেগুলো আমার 1 বছরের দুর্গাপুজোতে লেগে যেত, মানে এই বছর গেলাম, সামনের বছর হয়তো ওই জিনিসগুলো রয়ে গেল, ওই জিনিসগুলো পরে আর যেতাম তো না কোথাও, বাড়িতেই থাকতাম, জামা কাপড় নাড়তাম, ওটাই ভালো লাগতো, ওটাই দেখতাম। আমার নিজের জামা কাপড় বলে তো আগের বছর তার আগের বছর তাও দিদিরা কিচ্ছু মাম্মামকে পর্যন্ত মানে ফুটপাথ থেকে জামা কিনে দিল, পয়সা নেই সুমিত সিং এর কাছে, তখনও মাথা নিচু করে বললাম থাক ঠিক আছে, এখন নেই তো কী আছে, তুমি তো করলেই সব কিছু ওই থেকে কিনে দাও, ওই সোদপুরের ওই থেকে ব্রিজের তলা থেকে যে দোকানগুলো আছে, ঠিক আছে গরিবেরা পরে তো কি আছে, মিডিল ক্লাস লোকেরাও পরে, চলো কিনে দাও। তাও ষষ্ঠীর দিন গিয়ে কিনেছিলাম, আমরা এখনও মনে আছে, মামামের একটা স্কার্ট একটা জামা মানে দেখতে ভালো না, তা সত্ত্বেও আমি বলছি ঠিক আছে তুমি দেবে না, মেয়ে বলে কথা, দুর্গাপুজোয় পড়বে না, জোর করে কিনালাম, সেই জোর করে আমি বললাম, ও বলছে না আমি কিনে দেবো না এখান থেকে কোনো জামা, আমি বলছি না তুমি তো কিনতেই না কিনে দিতেই না মামামকে, তাহলে দরকার নেই তুমি এখান থেকে কিনে দাও। কিন্তু তার ওটা ওকে কিনে দিল, নিজে একটা জুতো কিনলো, কুর্তার সাথে পরে স্টাইল মারতে যাবে, লোককে দেখাতে যাবে যে বউ বাচ্চাকে খুব, কিন্তু বউকে কিছু দেয়নি, বউকে কিছু দিল না। দিওয়ালির দিন মানে যখন দিওয়ালির পুজোটা করব, দিওয়ালির আগের দিন দিদি ছোটি দিওয়ালি যেদিন ছিল সেদিনকে দিদি বলছে ঢাপ তুই, আমাকে ঢাপ বলে, ঢাপ তুই বাড়িতে দিওয়ালির পুজো করবি, তুই একটা কিছু কিনবি না, এটা হয় তোর শাশুড়ি বা কী বলবে যে দিওয়ালি ওদের এত বড় হয়, তুই দিওয়ালিতে কী ব্যাপার, যাও আমি দিচ্ছি না পরে ধরবো, যাও তুমি পরে আমি কি কিন্তু ধরবো, নাহলে কিন্তু গরম ছাকা দিয়ে দেবো। এবার দিওয়ালিতে তুই দিওয়ালি করবি, একটা নতুন জামা কাপড় পরবি না, এটা হয়, তুই ছেলের মা মেয়ের মা, তোর বাড়িতে দিওয়ালি পুজো হবে, লক্ষ্মী গণেশের পুজো হবে, যা তুই কিনে নিয়ে এসেছিলাম সেই বছরই মানে
হ্যাঁ কিনে এনেছিলাম, নাকি তার আগের বছর ওর মা আর আমার দুজনের একসাথে গিয়ে আগে মাঠ কিনলাম, যে না আগে আমি ছটে যাব, তুমি এতদিন কাজ করেছো, দুটো বাচ্চা আমাদের, আগে মাকে দাও, মা ছট করবে, মার বয়স হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা তো কাল নেই, তুমি চলো গিয়ে মার জন্য একটা শাড়ি কিনে দেবে, মা ওইটা পরে ছট করবে। আর সেই শাড়িটা পরে মা ছট করলো, আর ওই শাড়িটা পর্যন্ত আমাকে দিয়ে দিল, যেটা তুই তোর আলমারিতে রাখবি। আমি ঠিক আছে। আর সেইবারেও আমি ছট করতে মানে খুব ইচ্ছে ছিল করার, কিন্তু আমাকে দিয়ে ক্ষীর করিয়েছে, আমাকে দিয়ে ঠেকুয়া করিয়েছে, মানে সমস্ত কাজ আমি করেছি। ঠিক আছে, কোনো অসুবিধা, আমার কোনো 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 কষ্ট বলে কিছু নেই। আমাকে শ্বশুর শাশুড়ি এখনো পর্যন্ত ফোন করে, জানি না তাদের মনে কি আছে, আমি তাদের মনের কথা তো আর বলতে পারবো না। তারা নাটক করে না, তারা কি করে, মানুষের মন তো কিচ্ছু বোঝা যায় না। মানুষ হচ্ছে জানোয়ারের থেকেও খারাপ, জানোয়ারের থেকে খারাপ। এখন মানুষকে মানুষ বলাটা মানে খুব মানে খারাপ একটা ওয়ার্ড, যে কোন মানুষের কোন চরিত্র নিয়ে কার খারাপ করবে সেটা মানে কি বলবো, বলা খুব মুশকিল। আমার লাইফে যা আমি পেয়ে গেলাম, মানে নোংরা লোকেদের কিছু নোংরা লোক পেয়ে গেছি, যাদেরকে এত ভরসা করেছিলাম, তারাই যে এরকম করবে আমি ভাবতে পারি, আমি স্বপ্নেও ভাবতে পারি, আমি সত্যিকারে স্বপ্নে ভাবতে পারি। বলছি আমার এখনো পর্যন্ত আজ 2 বছর হলে মানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষ তার মানে কথা ঠোঁটের আগালে বা জিভের সামনে পর্যন্ত আনে না, আর আমি তার সারাক্ষণই তার নাম জপি। কেন, আমার সাথে তো সে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, যেটুকুনি দিয়েছে পুরোপুরি দিয়েছে আমাকে, যেটুকুনি দিয়েছে নিড দিয়েছে, এটাও বলেনি নো নিড বা কোনো কিছু না। জানি না, ও ছেড়ে যেতে চায়নি, প্রথম কথা তো ছেড়ে যেতে চায়নি, ও একটা জিনিস আর ফেসে গেছে, সে ফেসে যাওয়ার জন্য তাকে যে এত কিছু মাসুল দিতে হবে, ও যতই চালাক বলুক না কেন, ও বোকা সেজে গেছে, আর কিচ্ছু না। আমাকে বোকা বানিয়ে না, ও নিজে বোকা হয়েছে। আমাকে কি বোকা বানালো? আমি ওর ঘরেই থাকছি, ওর বাচ্চা কাচ্চাই নাড়ছি, ওর সংসার, ওর সব কিছু। কোনোদিন বলতে পারবে না যে আমার বাচ্চাগুলোকে তুমি খারাপভাবে রেখেছো, না। আমি আমার কথা হয়তো জিজ্ঞাসা করলে আমি হয়তো বলতে পারবো, আমাকে আমার এইসব কথা বলতেই ইচ্ছা করে না। হয়ে গেল সমস্ত কাজ এখনের মতন। এই যে সোহাগের করে রাখলাম, এই যে সোহাগের টিফিন, সোহাগ গেছে ঘুরতে। মানে আমি বিকেল মানে সন্ধ্যের মানে ওই করিও নি, মানে কি বলে যে বাসন পুরো বেসিনে ভরে রয়েছে, বাসন সব সমস্ত বাসন কি বল পড়া গেছে। তাই লিটারেচার পড় গিয়ে নোবডি সমস্ত পড় গিয়ে আমি যাচ্ছি। আর্টের একটাই প্রবলেম, মামা বসলে আর্টের পড়া তখনই দুমদাম আচ্ছা করে দিয়ে নি, কারণ তুই পড় না, ও আমার কাছে। আমি কাছে সকালবেলা এত বিরক্তি হয়েছে, আমি ওকে বললাম যে বাসন মাজবো, ঘর মুছবো, জামা কাপড় কাচবো, জামা কাপড় মিলবো, বাইরে বৃষ্টি হচ্ছে, তারপর রান্না করবো, কোনটা করবো আমাকে তুই আবার ওকে পড়াবো, এমনকি শোয়াবো, তাহলে আমি তো পাগল হয়ে যাচ্ছি। এবার আমার পাগল হয়ে যাওয়াতে লোকে যদি দুটো স্মাইলও আসে, তথাস্তু বেটি, তথাস্তু, তুমি খুশি থাকো। লোকের ওই খুশি কেড়ে নিয়ে নিজের লাইফে খুশি নিয়ে কদিন হবে, কদিন ওই সুখ সইবে তো, ধর্মে সইবে কিনা কে জানে। যাই হোক, সংসার মানেই খেলনা বাটি, খেলতেই হবে, সব মেয়েকেই খেলতে হয়। কেউ ভালো আছে, কোনো মানুষ আজকের দিনে কেউ ভালো নেই, কেউ শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো নেই, কেউ বরকে নিয়ে ভালো নেই, কেউ বাচ্চা নিয়ে ভালো নেই, কেউ বরের স্যালারি নিয়ে ভালো নেই, বরের জব নিয়ে ভালো নেই, শরীর নিয়ে কেউ আজকের দেখতে ভালো নেই। কিন্তু এই যে নোংরামি, যেটা মেন্টাল অ্যাফেয়ার্স যেটা হয়ে গেছে, সেটা হচ্ছে সব থেকে মারাত্মক খারাপ জিনিস। সেটা মানে পুরো বাচ্চাদেরকে খারাপ করে ফেলে, বাচ্চাদের ভবিষ্যৎটা খারাপ হয়ে যায়। ওরা কি দেখে বড় হচ্ছে, ওরা বড়টা কি দেখে হচ্ছে। আজকে আমার মা বাবাকে দেখেছি নিট ওইখানটা তৃতীয় ব্যক্তি কেউ আসতে পারেনি, নিট যেটুকুনি আছে সেটুকুনি মানে 10 জন থাকলে তাদের মধ্যে ভাগ করে খাবো, এটা তখনকার দিনে শেখাতো। আর এখনকার দিনে হয়ে গেছে যে ডোন্ট কেয়ার, তুমি তোমার মতন, আমি আমার মতন, তুমি স্ট্যাবলিশ না, তুমি এখন ঘর কোণে, তুমি যাও রাস্তায় যাও, আমার মতন করে দেখাও, মানে তার মতন আমাকে করে দেখাতে হবে। সেটা তোমাদের রক্তে বলে, আমার রক্তে তো অন্য রকমই বলে। আমার রক্তে তো এটাই বলে মুখ বন্ধ করে যা, সহ্য কর,
কিন্তু হ্যাঁ, কোনো ছেলে এরকম, কোনো স্বামী এরকম করে রাত্রেবেলা ঢুকবে, হাত পা কাটিয়ে, দাঁত দিয়ে কাটিয়ে, চারিদিক কাটিয়ে, সেটা আমার মনে হয় না কোনো মেয়েই মেনে নেবে। আমার স্বামী হতো তো আমি কবে ছেড়ে দিতাম? আমার স্বামী নোংরামি করেছে বলে আমি তাকে ছেড়ে দিচ্ছি, তাকে কিন্তু মন থেকে বুঝতে পারি। তুমি যেখানেই থাকো তুমি সেখান থেকে শোনো। আর তুমি আমরা এঠো খাচ্ছ। সুমিত বিয়ের আগে কি করেছে আই ডোন্ট কেয়ার, কি সুমিত তোমাকে কি বলেছে আমার একটু যায় না। বিয়ের পর সুমিত কটা মেয়েকে খেয়েছে, কি করেছে সেটাও আমার জানা, কিন্তু সুমিত আমাকে যা দিয়েছে সেটা তোমাকে যে দিতে পারবে কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর বলে কোনো লাভ নেই। সেই একটা কথা আমি অনেক চেপে গেছি, সেই কথাটা বলিনি, বলার কিছু নেই। সেদিনকে আমি কোর্টে গিয়ে যেটা বুঝে গেছি যে সুমিত কতটা ভালো আছে আর আমাকে দেখে সুমিত কতটা কি সেটা আমি বুঝতে পেরেছি। আর সেটা আমি এখনো অন স্ক্রিনে বললাম না, সেটা একটু সিক্রেট রাখলাম, কেন সেটা আর বললে তো আর হয়েই গেল। কিন্তু এখনো পর্যন্ত সুমিতের মনে কোনো না কোনো দিক দিয়ে, কোনো না কোনো জায়গা ওর খারাপ তো ফিল হয়। ও যতই যা করুক, যতই যা করে বেড়াক, একটু হলেও তো ফিল হয়। কিন্তু ফিসে যাওয়ার ফলে ওর পুরো একদম কি বলবো, বলেন না রাক্ষসে গ্রাস করেছে, সেই রাক্ষসে গ্রাস করেছে। নাম গেছে, যশ গেছে, খ্যাতি গেছে, আর এমন জায়গায় গিয়ে ভিড়েছে যার সাথে গেছে, যার কাছে গেছে তার তো নিজের কোনো অস্তিত্ব নেই। হাটে বাজারে তার নিলাম হয়ে বসে আছে, সারা জায়গায় তার নাম। মনে পড়েনি। এই হচ্ছে ব্যাপারখানা, এইভাবে দিন কাটছে আমার। বয়স বাড়ছে, বয়স কমছে। আজকে আমি জিমে যেতে পারিনি, হাত পাগুলো খুব ব্যথা। বৃষ্টি হতে তো কি করে যাবো? বাবান স্কুল গেলে আমি এমন না যে জিমের খুব পাগলি, সে জিম যেতেই হবে না হলে চলবে না। ও যে বাবান যেদিন স্কুল যায় সেদিনকেই যাই, গিয়ে একটু ওয়ার্কআউট করি, ভালো লাগে। সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, হাসি ঠাট্টা হয়, ভালো লাগে। রিলস টিলস বানাই, ভালো লাগে। পৃথিবীতে কি না করা যায়, সব কিছু করা যায়। এই মোটা অঙ্কটা যদি কেউ দিয়ে দেয়, তারপর যদি বলে এবার তুমি তোমার লাইফটাকে তৈরি করে নাও, সেটা সবাই, যে কটা মেয়ে কোর্টে গিয়ে কান্নাকাটি করছে, ধর্ণা দিচ্ছে, সেই সব মেয়েগুলো আবার উঠে দাঁড়াতে পারবে। কারণ তোমাদের ছেলেদের জন্য আমাদের মেয়েদের লাইফগুলো নষ্ট হয়ে যায়। কেন আমরা বাচ্চা নিই, আমরা সংসার করতে চাই। আর তোমাদের মতন ছেলেদের না কি বলবো, তোমাদের পুড়িয়ে মারা থেকে আরম্ভ করে যে নিজের লাইফটা শেষ করলে নাম যশ খ্যাতি, আর তারপরে তোমার নিজের মা বাবাকে ছোট করলে। আর ব্লগটা বড় করবো না, আমি আর্টকে এখন পড়তে বসবো। আবার সন্ধ্যেবেলা এই টিফিনটা দিয়েছিলাম, রাত্রের খাবার, আজ খাই রুটি। ওদের খাওয়া দাওয়া সবই আছে, ওদের খাওয়া দাওয়া সব কিছুই আমাকে উপর দায়িত্ব, যখন আমাকেই করতে হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, বুঝে শুনে মার্কেটিং করতে যাও। এখন ঘরে ঘরে কি বলবো, শরীর খারাপ, জ্বর, কাশি, সর্দি এইসব তো লেগেই আছে। তার মধ্যে আমাদের শপিং করতে হবে। তারপরে আমাদের শারদীয়া দুর্গা উৎসব, সেটাকেও আমাদের মাথায় রাখতে হবে। সব কিছু নিয়ে আমাদের ভালো থাকতে হবে। তাহলে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো। শুভরাত্রি। অলওয়েজ স্মাইল করো। স্মাইলটা হচ্ছে লাইফে সব থেকে বড়, যেটা আমি শিখে গেছি এখন। খুব 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 করে জল খাও, এটা আমি সবসময় বলি, যেটা আমি শুনি না আর কি, আমি জ্ঞান দিচ্ছি। আমি কাজ করতে করতে ভুলেই যাই কি খাবো কি খাবো না। খুব ভালো থাকো, খুব খুব শপিং করো, লিপস্টিক কেনো, জুডিও যাও। আর ফ্লিপকার্টে এখন ভালো অফার দেবে 27 তারিখ থেকে 2 অক্টোবর গান্ধী বার্থডে পর্যন্ত। খুব খুব শপিং করো, খুব ফাটিয়ে পুজোর
ফুচকা রোল চাউমিন সব খাও। আমাদের জানি না কি হবে পুজোটা, আমরা কিভাবে কাটাবো পুজোটা। আগের বছরও ভালো কাটাইনি, আগের বছর কাটাইনি ভালো। আর কোথায় কাটালাম, পাপা ছাড়া আমরা কি পুজো ভালো কাটাতে পারি? এইভাবেই মানে বেরাই, ওদেরকে নিয়ে তো বেড়াতেই হবেই, কেন দিদি চলে আসে। এইবার দিদিরও ওখানে মন টেকে না, দিদিও চলে আসে, আমিও চলে মানে দিদির বাড়িতে আর মানে যাওয়া হয় না। প্রত্যেক বছর যেতাম, এখন আর সেখানে যাওয়া হয় না, এখন আর যাই না, এখন আর যাওয়া হয় না ওখানে। তা বাবা আমি মাম্মা বাড়িতেই থাকি। দিদি অষ্টমীর দিন করে নবমীর দিন রাত্রেবেলা পড়তে খুলে দে, চাল্লা ওগুলো খুলে দে। নবমী হ্যাঁ সব খুল দাও, আস্তে আস্তে আস্তে। এইবারে তুমি খোলো, আমি ওইবেলা খুলতে। এইবার নবমী দিদি চলে আসে নবমীতে, দেখবে তোমরা জামা কাপড় আমি কত ভিজিয়েছি, দাঁড়া তোমাদের আমি দেখাই। মানে এত জামা কাপড়, এত জামা কাপড়, এত জামা কাপড়, আস্তে আস্তে খোল। এই দেখো জামা কাপড় দেখেছো কত জামা কাপড়। কোথায় পাঞ্ছি? এই দেখো আমাদের এখানে পাঞ্ছি, দেখেছো তোমরা? এই দেখো উড়ে চলে গেল। না বসে বসো বসো। আমাদের এখানে একটা পাখির বাসা করেছে, সুমিত থাকাকালীন সেই বাসাটাকে আমি ভেঙে দিতে বলেছিলাম। মানে এত খড়কুটা নিয়ে ওরা চলে আসে, তা আমি ওকে বলেছিলাম যে এটা ভেঙে দাও, তা সুমিত আমার কথা শুনে ওটা ভেঙে দিয়েছিল। এখন তো ওয়াশিং মেশিন কোনো কাজের না, আমাকেই হাতে ধরেই সব কিছু করতে হয়। হ্যাঁ আমাকেই করতে হয়। তারপর ও এইভাবে চলছে। ছেড়ে বালগুলো লাইটে জ্বালিয়ে না, জ্বালিয়ে কেন ইয়েলো ইয়েলো দেখাচ্ছে না আমাকে? তবু ইয়েলো ইয়েলো দেখাচ্ছে মনে হচ্ছে। অরেঞ্জ অরেঞ্জ না দেখবো। এবার কালকে আর্টের একটা ওই আগমনীর একটা ওই দিয়েছে, কি যেন অ্যাক্টিভিটি, তো সেখানে আর্টকে ত্রিশূল করে দিয়েছে মেজদি, যেহেতু আর্ট না আছে। তো আমি না না এখন এখন না, আমি ওটা শর্টে দেবো, শর্টে দিয়ে দেবো, তো তোমরা দেখতে পাবে। ওটা মেজদি বানিয়ে দিচ্ছে, ওই অ্যাক্টিভিটির প্রজেক্টটা মেজদি ওকে সব করে দেয়। হ্যাঁ আর তো করে, দুজনেই মিলেই করে, মানে দিদির বেশিরভাগটাই দিদিই করে দেয়। আর যেমন এখন ড্রয়িং করে বলে আর মাম্মামের প্রজেক্টগুলো সবই ও করে দিয়েছে। কেন বড় হচ্ছে, ওকে তো করতেই হবে, সেটার কোনো কথা না, ওর জিনিস ওকেই করতে হবে। এই হচ্ছে ব্যাপার। সন্ধ্যের মতন চলে যায়, রাতের মতন চলে যায়, মানে ভালো খবর কিছুই আসে না। আশায় বসে থাকে, আশায় চাষা মরে, এরকম একটা ব্যাপার যে কোনো একটা ভালো খবর আসবে, কোনো একটা ভালো খবর আসবে। আজকে মাথাটাও বসেছে, চুল তো উঠে ন্যাড়া হয়ে যাচ্ছে, মানে এত খারাপ হয়ে যাচ্ছে চুলগুলো, মানে কিছু করলেও কিছু হবার নেই। তারপরে চুলগুলো কেটে ফেলেছি, মানে চুল আর চুল নেই। এটা চুলটা আমার মাসি কেটে দিয়েছে, আমার মেঝো মাসি কেটে দিয়েছে, বলতে নিচেরটা একদম লেজের মতন হয়ে গেছে, আমি কেটে দিই, তো মাসি কেটে দিয়েছে। অনেক বছর পর মাসি বাড়ি গেছিলাম, মানে সবাই এই জিনিসটা জানার পর সবাই সদমায় এসে গেছে, সদমা, কেউ ভাবতেই পারিনি। যাই হোক, এবার তাদের কষ্ট আমার কষ্ট সব কিছু মিলিয়েই দিন চলা, পথ চলা। ঠিক আছে, আমি যদি বক করি আমার এই বাচ্চা ছেলেটা পড়া করতে পারবে না। চলো আজকের মতন এইটুকুনি, সবাই ভালো থাকো, আর রিপিট করব না। সবাইকে আর কালকে হচ্ছে ফ্রাইডে, হ্যাপি ফ্রাইডে, সবাই ভালো করে কাটাও। আসবো নেক্সট একটা ব্লকে, এখন বাজে 7:15, যদি পারি রাত্রেবেলার ব্লগটা করার চেষ্টা করব, আর না হলে তো আজকের দিনটা শেষ বলবো না, শেষ থেকেই মানুষের শুরু হয়। চলো গুড নাইট, চলো ভালো থেকো সবাই, আসবো পরের একটা ব্লগ নিয়ে। চলো তব তক তোমরা খুব খুশি থাকো, স্মাইল করো। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, সবাই আমার ব্লগগুলো দেখছো, আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু নিচে কমেন্ট সেকশানে একটু কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে যে শম্পা এই ওয়ার্ডটা একদম দিল ছুঁয়ে গেল, শম্পা এই কথাটা বললি কেন, শম্পা এটা কেন করলি, শম্পা ওটা কেন করলে, একটু ইন্সপায়ার পাই, আর কিছুই না। আর বাংলাদেশের আপু আপা যারা আছো, যারা ছোটো ছোটো বোন ভাই যারা আছো, যারা যারা আমার ব্লগ দেখছো, আমি দেখতে পাচ্ছি 83 হয়ে যাচ্ছে ভিউ হচ্ছে, দেখছো কথাগুলো শুনছো আমার। আমি একা সিঙ্গেল মাদার, এই জার্নিটা নিজের একা,
এবার যদি ভগবান কোনোদিন কোনোভাবে মুখ তোলে তো ভালো ভালো, খারাপ সময়টাও যেমন দেখাচ্ছি ভালো সময়টাও তোমাদের দেখাবো। আর এই লড়াইটা লড়ছি তোমরা আছো বলে, আমার মা বাবা বোন দিদি মানে ওরা আছে বলে আজকে আমি এই জায়গাটা এখনো পর্যন্ত মানে কাদার যে কষ্টটা, মানে কেউ যে বলার আমরা আছি তুই ভেঙে পড়িস না বা কিছু, এটা তো মা বাবা ছাড়া আর কেউ বলতে পারে না, কেউ বলবে না। মানে আমি তো মানে মন থেকে বলছি, কেউ বলবে না। सिर्फ यही चीज़ एक वर्ड बोलता था कि आग जब लगा है धुआं उठा है, आग लगा है धुआं उठा है। और अभी वो इंसान मुझे फ़ोन करके यही चीज़ बोलता है, तू डट के रहे, तू डट के रह। মানে আমার শ্বশুরের কথা বলছি, আছে ওনার বলে তো সাথে আছে, কিন্তু দিন আমার যে দিন চলছে কীভাবে করছি তাতে কিন্তু তাদের কোনো যায় আসে না। তারা তাদের মতন ঘুরতেও যাচ্ছে, খাচ্ছে, ফটো আপডেট করছে, সবই করছে ভালো, তারা তাদের মতন আছে। এবার তাদের তো বংশের দুজন আছে, এবার তারা বুঝে নেবে তারা কি করবে, সময় বলবে। সময়ের সাথে সাথে আমিও আছি। আমি বাচ্চা বিয়ের আগে নিয়ে আসিনি, আমি অবৈধ সম্পর্ক করিনি, আমি বিবাহিত একজনের সুমিত সিংয়ের স্ত্রী, বিবাহিত হওয়ার পর আমি বেবি আমার এসেছে, তো সেটা ভালো সময়ের সাথেই ছিল। যাই হোক, চলো আর কোনো কথা বলবো না। সবাই খুব লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর ঢের সারা প্যার মহব্বত আমাকে দাও এবং আমার ছোটো ছোটো বাচ্চাদের, ঠিক আছে, পাশে থাকো। চলো বাই, গুড নাইট।